যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু খবর পাচ্ছি, ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে 30 ট্রাক সেনা ঢোকালো চীন। কিন্তু হঠাৎ করে চীনের এই তৎপরতা কেন? লক্ষ লক্ষ নেতাকর্মী বিদেশে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করছে। এদিকে হঠাৎ বাংলাদেশের উপর কঠিন বিপদ আসে। শেখ হাসিনা চীনের সৈন্য নিয়ে দেশে ঢুকছে, বাংলাদেশ তাদের দখলে নেয় কঠিন তাণ্ডব চালিয়ে। সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। তারা কি করেছে? হাসিনা মাগি, রেহানা মাগিকে, তারেক সিদ্দিকীকে এবং তাদের পিল্লে একত্র করে বলেছে আমরা রক্তপাত না চাওয়ার জন্য তাদেরকে ইন্ডিয়ায় পাঠিয়ে দিয়েছি। ওকে জেনারেল ওয়াকার, তুমি পাঠিয়ে দিয়েছো। এই ব্রিফকেস গুলো কেন গেল? ওই ব্রিফকেসের মধ্যে কি ছিল? ওই ব্রিফকেসের ভিতরে রাষ্ট্রীয় কোষাগারে টাকা পাচার হয়েছে। ওই রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ লুণ্ঠন হয়েছে এবং এই সম্পদ লুণ্ঠনে জেনারেল ওয়াকার জড়িত। চীনে গিয়ে ইউনূসের ওইসব বাজে কথাগুলো বলা, তাতে ভারত রেগেছে বলে অনেকের বিশ্বাস, কিন্তু সত্যি কি তাই? মনে রাখতে হবে, চীনে ওইসব কথাবার্তা বলার পরেও ব্যাংককে বিমস্টেক বৈঠকের সাইড লাইনে মোদি এবং ইউনূস তারা মিটিং করেছেন। চক্রের মধ্যে ঢুকে গিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ কি মৃত্যু চক্রে ঢুকে গেলেন? তিনি কি দুষ্টদের চক্রান্তে আক্রান্ত হয়ে আছেন? হাসনাত আব্দুল্লাহর কি বাঁচার উপায় নেই? হাসনাত আব্দুল্লাহর শত্রুগুলো কারা? পুলিশ থাকলে লাভ কি? পুলিশ সামনে মেরে যেতেছে গা, তাহলে পুলিশের দেশের আর দরকার নেই। পুলিশের সামনে যদি আমাদের বন্ধুকে পার মেরে লাই, তাহলে আমি এনতে তেজ যেতে পারবো না। এখানটা কে দিবে? সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে, জঙ্গি জেহাদি রাষ্ট্র হয়ে গেছে। এটার যে স্টিগমা লেগে গেছে, এটাকে অন্য কারো উপরে চাপিয়ে দিয়ে এই দোষ এড়ানো যাবে না। আমরা দেখলাম যে একটা ফর্মাল মিটিং, কিন্তু মিটিং এর পরে একে অপরের বিরুদ্ধে কথাও বলেছেন, কঠিন ভাষাও ব্যবহার করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিরুদ্ধে। তো এতে করে বোঝা যাচ্ছে যে সেই জায়গা থেকে আমার কাছে মনে হচ্ছে যে চমক আসতেছে। এই চমকের কাছে বিএনপিকে অনেক অনেক পরিবর্তন করতে হবে। নিজে গাইস, এতক্ষণ দেখলেন আজকের ভিডিও শিরোনাম, আর এখন দেখবেন বিস্তারিত। ইতিমধ্যে আজকের ভিডিও শিরোনাম দেখে আপনারা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। দয়া করে কেউ স্কিপ করবেন না। যদিও বর্তমান বাংলাদেশের রাজনীতির অবস্থা বিশাল ভয়াবহ, আপনারা ভিডিও স্কিপ করে দেখলে খবরের কিছুই বুঝতে পারবেন না। যাই হোক বন্ধুরা, আজকের খবর নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন এমন কিছু অজানা গোপন তথ্য যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময়টি আমি নষ্ট করতে চাই না। সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম দর্শক, দুদিন আগেই আপনাদের সামনে মন্তব্য করেছিলাম যে যতটুকু শোনা যাচ্ছে, যতটুকু খবর পাচ্ছি, ভারত ধীরে ধীরে চারদিক থেকে বাংলাদেশকে ঘিরে ধরবে এবং তার সর্বশেষ উদাহরণটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের রেল ট্রানজিট বিষয়ে যে 5,000 কোটি রুপির প্রকল্প ছিল সেটি ভারত নিজেই স্থগিত করেছে এবং তারা একের পর এক খোলা বার্তা দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি সমর্থন তো তাদের দূরের কথা, বরং এই সরকারের বিরুদ্ধে তারা যা যা করার তা করবে। এবং আরও একটু উদাহরণ দিয়ে রাখি, বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার, বিজেপি সরকারের অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক কূটনীতিবিদ বিনা সিকরি ওপেন বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের নিরাপত্তার জন্য হুমকি। আমি সে বিষয়ে পরে আসছি, আগে ট্রানজিট প্রকল্পটা নিয়ে একটু কথা বলি। এই যে 5,000 কোটি রুপির প্রকল্প, তার উদ্দেশ্য কি ছিল? ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার বা 7 অঙ্গরাজ্য, সেগুলোর সঙ্গে সরাসরি সংযুক্তির ঘটানো। শিলিগুড়ি যে করিডোর রয়েছে, যেটিকে আমরা চিকেন নেক হিসেবে জানি, সেটির উপরে নির্ভরতা কমিয়ে বাংলাদেশের আগরতলা, আখাউড়া, মংলা, খুলনা এবং জয়দেবপুর থেকে ঢাকা পর্যন্ত রেল প্রকল্পের মাধ্যমে এই সংযুক্তিটা তারা ঘটাতে চেয়েছিল। এবং এর পাশাপাশি আরও 5টি বিষয়ে সমীক্ষার কাজ করার কথা ছিল, সেটিও স্থগিত করা হয়েছে। কারণ কি? কারণ তো আমরা সবাই বুঝতে পারছি এবং তারাও ওপেন এটি বলছে।
ভারতের দ্য হিন্দু, দ্য বিজনেস লাইন সরাসরি তাদের কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে বলছে বাংলাদেশের যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এখানে কাজ করতে এসে ভারতীয় কর্মীদের যে নিরাপত্তাহীনতা দেখা দেবে সে কারণেই এই প্রকল্প স্থগিত করা হয়েছে। আর স্থগিত বললেও ভুল হবে, মোটামুটি বাতিল বলা যেতে পারে। এটুকু কতটুকু এগ্রিমেন্টের মধ্যে পড়ে, কতটুকু দ্বিপাক্ষিক আলোচনার বাইরে গিয়ে পড়ে সেটি অন্য বিতর্ক। তারা করেছে এবং তারা বিকল্প হিসেবে কি বেছে নিচ্ছে, তারা বিকল্পটাও ভেবে রেখেছে। তারা ভুটান এবং নেপালের মধ্য দিয়ে এই ধরনের ট্রানজিট সুবিধা নিয়ে সেভেন সিস্টার্সের সঙ্গে তাদের মূল ভূখণ্ডের সংযুক্তি ঘটাবে এবং তারা বলছে যে এক্ষেত্রে তাদের প্রকল্প ব্যয় আরও কম হবে। যেখানে 5,000 কোটি রুপি ছিল সেখানে 3.5 থেকে 4,000 কোটি রুপির মধ্যে শেষ করা যাবে। এবং বলছিলাম যে তাদের খানিকটা ক্ষতির শিকার হলেও আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে কোনো প্রকার কোনো ধরনের কাজ তারা করবে না। কারণ তিস্তা প্রকল্প নিয়ে আমাদের জানা আছে, তিস্তা প্রকল্পটা এই চিকেন নেকের কাছেই হওয়ার কথা ছিল এবং সেখানে চীন যদি অর্থায়ন করে সেই প্রকল্পে তাদের নিরাপত্তার জন্য হুমকি হবে। তারা চাইছিল তারা অর্থায়ন করবে। তো আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরে যে গেলেন কদিন আগে, সেখান থেকে মোটামুটি চূড়ান্ত না হলে যতটুকু জানা আছে চীনই এই প্রকল্পে অর্থায়ন করবে। অতএব তারা যে ক্ষতিটা মেনে নিচ্ছে যে তারা এই সরকারের সাথে আগ বাড়িয়ে দেন দরবার করে তিস্তা প্রকল্পে যে তারা অর্থায়ন করতে পারবে বা করার যে একটি চেষ্টা সেটিও তারা হাঁটেনি, সেদিকে তারা হাঁটেনি, তারা বাদই দিয়েছে সেই ভাবনা। অতএব তারা যে এই চিন্তাটিও মাথায় রেখেছে যে এখানে চীন অর্থায়ন করতে পারে সেটিকে তারা সম্ভবত মেনে নিয়েই এ পথে হাঁটছে। বাংলাদেশের কি হবে এই প্রকল্প বাতিল হলে, অনেকে মনে প্রশ্ন রাখতে পারে। এবং এই যে রেল ট্রানজিট সেটি নিয়েও তো আমি নিজেই অনেকবার কথা বলেছি। এই রেল ট্রানজিট আমাদের পক্ষে নাকি বিপক্ষে, কতটুকু আমরা এর দ্বারা লাভবান হব, রাজস্ব কতটুকু আসবে সেটি নিয়ে একটি বিতর্ক আছে। তারপরেও তো এটুকু বলতে হবে যে এই প্রকল্প হলে কর্মসংস্থান, পণ্য পরিবহন, বন্দর ব্যবস্থাপনা এবং অভ্যন্তরীণ লজিস্টিক ব্যবস্থায় আমাদের বেশ সুবিধা হতো, অস্বীকার করার তো নেই। বিনা সিকরি বিষয়ে আসি। বিনা সিকরি ভারতের পডকাস্ট উইথ প্রতিম রঞ্জন বোস, ভারতের অন্যতম প্রখ্যাত একজন সাংবাদিক। প্রতিম রঞ্জন বোসের সাথে তার এই একটি ইউটিউব প্রোগ্রামে বিনা সিকরি যে ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে উদ্দেশ্য করে, এখন যারা বাংলাদেশে ক্ষমতায় রয়েছে তারা 71-এর শত্রু, তারা বাংলাদেশকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়, তারা ফেডারেশন সরকার করতে চায়, ফেডারেল সরকার। এবং 2001 সালে জামাত বিএনপির সাথে ক্ষমতায় এসে যা করতে চেয়েছিল তারা তা আবারও সেদিকে এগোচ্ছে। এর আগে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল, সেখান থেকেও আমরা জানতে পেরেছি ভারতের বিভিন্ন গণমাধ্যমে যে খবরগুলো এসেছে কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে তারা যেটি বলেছে যে আমাদের প্রধান উপদেষ্টা চীন সফরের সময় যে মন্তব্যটি করেছিল সেভেন সিস্টার্স নিয়ে, যে চীনের জন্য এটি সম্প্রসারিত অর্থনৈতিক ক্ষেত্র হতে পারে বা বাণিজ্যের ক্ষেত্র হতে পারে, এটি তারা কোনোভাবে ভালোভাবে নেয়নি। বিষয়টি হচ্ছে যে আমরা ভারতের দাদাগিরি, ভারতের আগ্রাসন নীতি অবশ্যই তার তুমুল বিরোধিতা করি, কিন্তু একটা বৃহত্তর প্রতিবেশী রাষ্ট্রকে শত্রু বানিয়ে অন্য যে কোনো রাষ্ট্রের, আমি বাংলাদেশ বাদ দিলাম, তাদের কি মানে একটা স্থিতিশীল অবস্থা কখনো থাকা সম্ভব? এটার কি কোনো বৈজ্ঞানিক যুক্তি আছে? বাস্তবপূর্ণ যুক্তি থাকতে পারে? নেই। আমরা কথিত বিপ্লবী বাণী ছড়াতে পারি, উস্কানিমূলক বক্তব্য দিতে পারি, কিন্তু লাভটা কি? এগুলো করে আমরা নিজেদের বিপদ কতটা ডেকে আনছি সেটা আমাদের বিবেচনার দরকার। এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, কিন্তু কেন আমরা বাস্তবতাকে অস্বীকার করতে চাইছি? এবং যখন ভারতের বিরুদ্ধে আমাদের এই একেবারে বিপরীতমুখী অবস্থান সম্পর্কের জায়গা থেকে, সেখানে আবার পাকিস্তানের সাথে আমাদের দহরম মহরম সম্পর্ক, উষ্ণতার শেষ নেই,
কেন একসাথে এগুলো সব করতে হবে? এবং এটি তো কোনো রাজনৈতিক সরকার নয়, যদিও এই সরকারের টার্গেট রয়েছে নানানভাবে, তো আমরা বুঝতে পারছি যে আরো 5 বছর ক্ষমতায় থাকার। এগুলো করে কি আসলে কোনো লাভ আছে? ভারত এরপরে কোন পদক্ষেপ নেয় নিশ্চয়ই আমাদের দেখা রয়েছে। এর আগে তো বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধই রেখেছে, খুব জরুরি চিকিৎসার ক্ষেত্রে কারোর ভারত যাওয়ার প্রয়োজন রয়েছে, শুধু সেই জিনিসটা বাদে। আমরাও তো তাদের ভিসা বন্ধ করে দিয়েছিলাম, কেন আবার ছাড়লাম যদি আমরা এতটাই তাদেরকে মোকাবেলা করতে পারি? অতএব কথা আমরা অনেক কিছুই বলতে পারি, গরম গরম যেসব কথাবার্তা এগুলো বলে আমরা মঞ্চ কাঁপিয়ে দিতে পারি, কিন্তু তার মধ্য দিয়ে আমরা কতটুকু লাভবান হচ্ছি সেটিকে আমরা বিন্দুমাত্র ভেবে দেখব না। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস একটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিয়েছেন। আবার তিনি ক্ষমাও চেয়েছেন, কিন্তু ক্ষমা চাইতে গিয়েও তিনি জালিয়াতি করেছেন। কিন্তু স্পষ্ট কথা, ক্ষমা চেয়ে লাভ নেই। এ বিষয়ে আমরা কিছু জরুরি কথা বলতে চাই, সরকারকেও কিছু জরুরি আহ্বান জানাতে চাই। দর্শক, প্রথমে বলতে হবে যে এই যে আমাদের জুলাই আন্দোলনকে, জুলাই বিপ্লবকে তথাকথিত আন্দোলন বলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজনীতির বোঝে না, এখানে জালিয়াতি আছে, আমি সেদিকে আসছি। এই যে কথাগুলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, সাধারণ ছাত্ররা রাজনীতির বুঝে না বা ইত্যাদি ইত্যাদি, এটা আলাদা, এটা ছোট বিষয়। কিন্তু আমাদের মহান জুলাই বিপ্লব, জুলাই আন্দোলন, হাজার হাজার শহীদদের রক্ত, হাজার হাজার গাজী চোখ হারানো, হাত পা হারানো, পঙ্গুত্ব বরণ করার এই যে নজিরবিহীন বিপ্লব, ৭১-এর চাইতেও অনেক দিকে এই জুলাই বিপ্লব মহান। কিভাবে? ৭১ তো একটা যুদ্ধ, দুই পক্ষের কাছে আর্মস ছিল, আর এখানে আমরা ছিলাম নিরস্ত্র, আমাদের হাতে ছিল ইটের টুকরো, আর ওদের হাতে ছিল লেথেল ওয়েপন্স, চাইনিজ রাইফেল, ভারী অস্ত্র, আবার ভারতীয় অনেক লোকজনকে রাজপথে দেখা গিয়েছে। সেখানে আমাদের নিরস্ত্র বিপ্লবীরা যেভাবে রাজপথে যুদ্ধ করেছে, এটা রেয়ার। লাশের উপর গুলি করেছে, ফুলকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে, মাথার খুলি উড়িয়ে দিয়েছে, লাশ নিয়ে যাচ্ছে, সেই লাশের মিছিলের উপর গুলি করে আবারও লাশ তৈরি করেছে। কি বিভৎসতা! পানি 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 খাওয়ানোর অপরাধে তাকে হত্যা করা হয়েছে। এরকম টার্গেটেড কিলিং, গণহত্যা, যুদ্ধ, দুই পক্ষ, এক পক্ষ আর এক পক্ষকে হত্যা করবে, এটা এক জিনিস, কিন্তু এভাবে টার্গেটেড কিলিং, একটা গোষ্ঠীকে একদম শেষ করে দেয়া, ছোট্ট শিশু ঘরের মধ্যেও নিরাপদ ছিল না। উদ্দেশ্যমূলকভাবে হাসিনা জুলাইয়ে হেলিকপ্টার দিয়ে ঘরের ভিতর শিশুকে হত্যা করিয়েছে। কেন? যাতে ভয় পেয়ে আন্দোলনকারী একদম চুপসে যায় যে ঘরের মধ্যে শিশুরাও কিন্তু নিরাপদ না। এটা ছিল হাসিনার একটা বার্তা। আমাদের এই বিপ্লবকে তথাকথিত বিপ্লব বলা, এভাবে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, আর সেজন্য ক্ষমা চাওয়া এত সহজ? ক্ষমা চাইলেই হয়ে গেল? না, এই এত বড় রক্তক্ষয়ী বিপ্লব, এই হাজার হাজার শহীদদের শানে এরকম বেয়াদবি করা, তার শাস্তি কখনো ক্ষমা চাওয়া হতে পারে না। আমাদের এই জুলাই বিপ্লব, এটা সরকার একটা ব্যর্থতা। এই জুলাই বিপ্লবের এখন পর্যন্ত কোনো লিগ্যাল বেসিস তৈরি হয়নি, কোনো আইনি ভিত্তি তৈরি হয়নি, সংবিধানে, আইনে কোথাও এটা কোনো কাঠামো তৈরি হয়নি। আমি বিশ্বাস করি হবে, জুলাই চার্টার হবে। জুলাই চার্টার অথবা এই হাসনাতরা যে উদ্যোগ নিয়েছিলেন, ওটা যদি সফল হতো, একটা আইনি ভিত্তি হতো, আমাদের সংবিধানের প্রেমবেলে মুক্তিযুদ্ধের ঘোষণার সাথে সাথে এই জুলাই চার্টারও থাকবে, তখন এটা একটা লিগ্যাল বেসিস তৈরি হবে। যদি আইনি ভিত্তি থাকতো বা এতদিনে করা উচিত ছিল, তাহলে এই জুলাই বিপ্লবকে এভাবে ছোট করার অপরাধে এই ছাত্রদল নেতাকে এতদিনে জেলে থাকতে হতো। ঢাবি ছাত্রদল সভাপতি, ব্যক্তিগতভাবে আমার অত্যন্ত কাছের এবং বন্ধু মানুষ, পাশাপাশি বেঞ্চে বসে পড়াশোনা করেছি।
তিনি যদি জেলেও থাকেন, জেলের ভিতর ঢুকে আমি জড়িয়ে ধরবো তাকে, এটা বন্ধুত্বের জায়গা। কিন্তু তিনি যে অন্যায় করেছেন, জুলাই বিপ্লবের সাথে যে তামাশা করেছেন, যে ধৃষ্টতাপূর্ণ শব্দ ব্যবহার করেছেন, এর শাস্তি কমপক্ষে তাকে পুলিশ ধরে নিয়ে জেলে ঢুকাবে, তারপর কি হবে এটা পরের বিষয়। ঠিক আছে, ক্ষমা চেয়েছেন, কিন্তু আসলে ক্ষমা চাননি। আসলে এই ক্ষমা এটা জনরোষ থেকে বাঁচার একটা অপকৌশল, এটা কোনো ক্ষমা চাওয়া না। কয়েকটা কারণে কোনো ক্ষমা চায়নি, ক্ষমা চেয়ে লাভ নেই, এই ক্ষমা গ্রহণযোগ্য নয়। কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে ক্ষমা চাইতে যে মিথ্যাচার করা হয়েছে। কারণ এই গণেশচন্দ্র রায় সাহস তিনি বলেছেন, অনেকে দেখলাম যে ধন্যবাদ জানায়, যে না এটা একটা উদারতা, ভুল স্বীকার করা এটা একটা ভালো প্র্যাকটিস। আরে ভাই, আবেগে আপনি ধন্যবাদ জানান কেন? কিসের ভুল স্বীকার করা? এখানে কি ভুল স্বীকার করেছে? আর এটা ভুল স্বীকার করলে এত বড় অপরাধের শাস্তি হয়ে গেল, এত সহজভাবে নেন কেন? শহীদদের রক্তের দাম নেই আপনার কাছে? তথাকথিত আন্দোলন বলে তারপরে সরি বলবে আর ঘটনা শেষ? না, এটা অনেক বড় কিছু। এরপরে আসেন যে এখানে মিথ্যাচার করা হয়েছে। কি? যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা রাজনীতির রনিও মাথা ঘামায় না, এইরকম এটা বলার কারণে নাকি তিনি দুঃখিত, এটা নাকি বলতে চাননি। অথচ তিনি বলেছেন যে রাজনীতির র বুঝে না, মাথা ঘামানো এই শব্দটা কিন্তু ছিল না, রাজনীতির র বুঝে না, এটা ছিল তার ভুল। কিন্তু ক্ষমা চাওয়ার সময় বলেছেন রাজনীতির র নিয়েও মাথা ঘামায় না, মানে বিকৃত করেছেন। মানে এখানে ক্ষমা চাইতে গিয়েও ছলচাতুরি করা হয়েছে, 1 নম্বর পয়েন্ট। তারপরে এই জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থান নেওয়া, জুলাইকে ছোট করা, এটা তারেক রহমানের শিখিয়ে দেওয়া স্ট্যান্স। এখান থেকে বিএনপি পিছু হটবে না। অতএব ক্ষমা চাওয়া এটা সাময়িক জনরোষ থেকে বাঁচার জন্য। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলাফেরা করতে হলে এই জুলাই বিপ্লবকে তথাকথিত বলে চলা কঠিন। এখন হয়তো বা ক্ষমা চেয়েছে, পারবে, কারণ সাধারণ জনগণকে তো বোকা বানিয়ে দিয়েছে। ক্ষমা চেয়েছে, কি ভালো। আসলে এটা ক্ষমার অযোগ্য, আর এরা ক্ষমা চাইবে না। আমি আরেকটা প্রমাণ দেখাবো যেটা আসলে ক্ষমার পক্ষে নয়। এরা যা বলেছে ঠিক বলেছে, এ কথা এই সাহসের চাইতে বড় নেতা নেত্রীরা বলছে যে না, এখানে ক্ষমা চাওয়া ঠিক হয়নি, যা বলেছেন এটি ঠিক। মানে জুলাই আন্দোলন আসলেই তথাকথিত আন্দোলন। এই যে শামসুজ্জামান দুদু, এরা ছোট করেছেন না, এরকম অভ্যুত্থান কত হয়েছে, মানে এটা কিছু না। এরপরে ওই ফজলুর রহমান, তার বক্তব্য নিয়মিত জুলাইকে ছোট করছে, এটা কিছু না, এগুলো কিচ্ছু না, তার কাছে সব 71। এই জুলাই কিচ্ছু না, এবং এটা দ্বিতীয় স্বাধীনতা না। অথচ তারেক রহমান নিজে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলেছেন। মানে এটা তেমন কিছুই না, এটা ভুলিয়ে দেয়া, এটা বিএনপির সামগ্রিক ন্যারেটিভ। এমনকি এই যে ক্যামব্রিজ থেকে নাকি পিএইচডি করেছেন, অথচ পিএইচডি কোনো প্রমাণ পাওয়া যায়নি। মাহাদি আমিন আওয়ামী পরিবারের লোক, আওয়ামী লীগের ছত্র ছায়া থেকে গোপনে ব্যবসা বাণিজ্য করেছেন, পলকের পেছনেও ঘুরতেন। এখন তারেক রহমানের উপদেষ্টা, আপনি চিন্তা করেন তারেক রহমান কোথায় নেমেছে। সেই মাহাদি আমিন বিভিন্ন টকশোতে আমাদের জুলাইকে ছোট করছেন। মানে জুলাই কিছু না, কারণ জুলাইতে বিএনপির দলীয় অবদান ছিল না। বিএনপির নেতাকর্মীদের ব্যক্তিগত অবদান ছিল অনেক, কিন্তু দলীয়ভাবে বিএনপি স্পষ্ট করেছিল। 2টা বক্তব্য স্মরণ করিয়ে দিই। যখন সমন্বয়করা বিএনপির সাথে যোগাযোগ করেছে, তখন তারা স্পষ্ট বলেছে যে এই মুহূর্তে আমরা সরকার পতন নিয়ে ভাবছি না। এবং মির্জা ফখরুল প্রকাশ এটা, এই যে এই মুহূর্তে সরকার পতন নিয়ে ভাবছি না, এটা গোপন কথা। ওপেনলি বলেছেন কোটা সংস্কার আন্দোলনের সাথে বিএনপি সরাসরি জড়িত নয়। মানে দলীয়ভাবে বিএনপির কোন স্টেক জুলাই বিপ্লবে নেই বলে এই জুলাই আন্দোলনকে, বিপ্লবকে বিএনপি এভাবে পরিকল্পিতভাবে তারেক রহমানের মাস্টার প্ল্যানে ভুলিয়ে দিতে চাইবে, ছোট করতে চাইবে, এটা স্বাভাবিক। এটা করছে, তার অংশ হিসেবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি এই আন্দোলনকে তথাকথিত আন্দোলন বলেছে। এই জায়গা থেকে বিএনপি পিছু হটবে না। অতএব ক্ষমা চাওয়া এটা আইওয়াস। দর্শক, সাহস যেটা লিখেছেন, আন্তরিক দুঃখ প্রকাশ, ছাত্রদল নেতা পারভেজ হত্যার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে আমার দেয়া বক্তৃতায় 2টি অংশ নিয়ে আর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা লক্ষ্য করেছে। এখন এই ধরনের প্রতিপক্ষকে ছোট করে কথা বলা, অমুক তমুক, শিবির, কিসের মেধাবী, এইসব কথাবার্তা, এগুলো এই সাহস আরো অনেক বলেছেন। যাই হোক, এদিকে আমি গেলাম না। ক্ষমা চেয়েছেন, এই অনাকাঙ্ক্ষিত বলেছেন, এবং এর মধ্যেও জালিয়াতি আছে। কারণ এখানে স্পষ্টভাবে ওই আমি যেটা বলেছি, এই তথাকথিত শব্দটা, এটা নাকি অসাবধানতা অবশত হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির অনেক বিষয় নিয়ে মাথা ঘামায়নি, কেননা ফেসিবাদে এমন সে পরিবেশ ছিল না। কিন্তু অসাবধানতা অবশত বলে ফেলেছি যে সাধারণ শিক্ষার্থীরা অনেক সময় রাজনীতির রনিও মাথা ঘামায়নি। না, এই কথাটা বলেননি।
রাজনীতি র বুঝে না, এটা বলেছেন। তো এই মিথ্যাচার কেন? মানে এই ক্ষমা চাওয়ার মধ্যে ভেজাল আছে। এরপরে দেখেন, যদি এই জুলাই বিপ্লবের সাংবিধানিক বৈধতা থাকতো বা একটা আইনি ভিত্তি তৈরি হতো বা জুলাই চার্টার রচিত হতো, তখন এই ধরনের বক্তব্য দিলে সাথে সাথে তাকে ধরে জেলে নেওয়া হতো, এবং ভবিষ্যতে হবে এই ধরনের বক্তব্য যে দিবে তাকে, জাস্ট ওয়েট করেন। হয়তো এবার ক্ষমা চেয়ে ছাত্রদল সভাপতি বেঁচে গেছে, কিন্তু সামনে বিএনপি এর বিরোধিতা করবে আমরা জানি, তখন ঠিকই ধরা পড়বে। দর্শক, ছাত্রদলের এক রকস্টার নেত্রী, এই ঢাবি ছাত্রদল সভাপতিরও বস, সিনিয়র, তিনি লিখছেন, সিনিয়র বলতে পোস্ট পজিশনে ছিলেন কারণ তিনি কেন্দ্রীয় নেত্রী, তিনি লিখছেন, অনেকে শাহবাগী নেত্রী বলে তাকে, তিনি ফেসবুকে লিখছেন, এটা দেখার পর বলতে হচ্ছে, সরি দাদা, আপনি তুচ্ছ একটা শব্দ বিভ্রমে যে দুঃখ প্রকাশ করলেন সেটার যোগ্যেরা নয়, আমরা তো মনে করি না যে আপনি ভুল বলেছেন। এর মানে এই যে দুঃখ প্রকাশ করেছে, এটা দুঃখ প্রকাশ করা দরকার ছিল না, এটা তুচ্ছ একটা মানে জুলাই বিপ্লবের তথাকথিত আন্দোলন বলা, এটা তেমন কিছু না, আর এটা দুঃখ প্রকাশ করা দরকার ছিল না, এটা নাকি ছাত্রদলের নেত্রীরা মনে করে। বুঝতে পারছেন? আসলে এরা মন থেকে ক্ষমা চেয়েছে, আপনি তো ক্ষমা চেয়েছে ধন্যবাদ দিয়ে দিলেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রেসিডেন্ট, জুলাই প্রত্যেকটা দিন রাজপথে ছিলেন, আজকে লুকিয়ে থাকা এরা এসে আপনার দিকে আঙ্গুল তুলে। এখন এটা আলী নেসার খান নামের একজন সাবেক এবিপিটি নেতা, বর্তমানে এনসিপি নেতার পোস্টে সমালোচনা করতে যে এই ছাত্রদল নেত্রী এটা লিখেছেন। অথচ এই জুলাই আন্দোলনে আলী নেসার খান আমার কাছের বড় ভাই, আমি দেখেছি তিনি জুলাই আন্দোলনে প্রত্যেকটা দিন রাজপথে ছিলেন, প্রত্যেকটা দিন রাজপথে ছিলেন। আর তাকে বলছি তিনি নাকি লুকিয়েছিলেন, ওপেনলি আন্দোলন করেছেন, তিনি মিছিল করেছেন, আমাদের সহযোদ্ধা। মানে মিথ্যাচারের একটা লিমিট আছে। দর্শক, বিএনপির ছাত্রদলের যে কিছু হতো না হাসিনার টিকে গেলে, বা এখনো যদি হাসিনা ফিরে আসে যে এদের কিছু হতো না, সেটা তো হাসিনার বক্তব্য শুনলে বোঝে। হাসিনা হুমকি দামকি দেয় শিবিরকে, সমন্বয়কদের। ওই বিএনপি ছাত্রদল কিছু বলে? কিছু বলে নাই। অতএব হাসিনার টিকে গেলে বা আন্দোলন ব্যর্থ হলে এই বিএনপি ছাত্রদলের কিছুই হতো না, ফাঁসি হতো সমন্বয়কদের, মেরে ফেলতো সাদিক কায়েমদের। এবং এই কারণেই এই সাদিক কায়েমদের নিষিদ্ধ করেছিল, ছাত্রদলকে নয়। যাই হোক দর্শক, এই যে ক্ষমা চাওয়া, এই ক্ষমা চাওয়া এটা আসলে তথাকথিত ক্ষমা চাওয়া, এই ক্ষমা গ্রহণযোগ্য নয়। আমি মনে করি এটা অপরাধ করেছেন, অপরাধের শাস্তি হওয়া দরকার। যেহেতু এখন আইনি কাঠামো নেই, এজন্য হয়তো এখন শাস্তি হবে না, কিন্তু একদিন না একদিন এই ধরনের কথা বললে শাস্তির মুখোমুখি হতে হবে। ঢাকায় প্রকাশ্যে মিছিল করেছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। বিভিন্ন জায়গায় হঠাৎ করে তারা ঝটিকা মিছিল শুরু করেছে। দু একদিনের মধ্যে আপনারা দেখেছেন যে উত্তরাতে, তারপরে ঢাকা মহানগরে, এরপরে বঙ্গবন্ধু কার্যালয়ের যে সামনা, তাদের যে আওয়ামী লীগের অফিস, সেই কেন্দ্রীয় অফিসের আশেপাশে, এভাবে করে বিভিন্ন জায়গায় তারা মিছিল করছে। এবং এই মিছিলগুলো একটা খুনি দল করছে যারা 5ই আগস্টে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আপনারা জানেন এই ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে 5ই আগস্ট পালিয়ে গিয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, পালিয়ে যাওয়ার পরেও আজও বাংলাদেশে কিছু কিছু মানুষ এই আওয়ামী লীগের মিছিল নিয়ে বাংলাদেশ বিরোধী কাজ করছে, দেশের স্বাধীনতার বিপক্ষে কাজ করছে, দেশের 24-এর গণঅভ্যুত্থান বিরোধী কাজ করছে। আপনারা জানেন আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন, যারা সকাল সন্ধ্যা মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন এগুলো না করতে পারলে তাদের ভালো লাগতো না। সে কারণেই আওয়ামী লীগের এই মিছিল, আওয়ামী লীগের এই মিটিং, এগুলোকে কোনোভাবেই বাংলাদেশের জনগণ ভালোভাবে নেওয়ার সুযোগ নেই। এবং বাংলাদেশে আইন সিদ্ধভাবেই ইতিমধ্যেই ছাত্রলীগের সকল কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে এখন বিচার প্রক্রিয়াধীন আছে এবং শেখ হাসিনা সহ তাদের আওয়ামী লীগের সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে, খুনির বিরুদ্ধে তদন্ত চলমান আছে। সেই মুহূর্তে তারা কোনো লজ্জা নেই, শরম নেই, তারা আবার রাস্তায় মিছিল করা শুরু করেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা যায় কিভাবে, সেই কারণে। আপনারা জানেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ হতভম্ব হয়ে গিয়েছিল, তারা সারা পৃথিবীর সব জায়গায় নিস্তেজ হয়ে গিয়েছিল। এবং তার সন্তান, শেখ হাসিনার সন্তানই আক্ষেপ করে বলেছিলেন যে বাংলাদেশ নিয়ে তার মা এখন আর ভাবছে না, কারণ এদেশের জন্য অনেক কিছু তারা নাকি করেছে। সেই জায়গা থেকে এদেশের মানুষ তার উপরে যে আচরণটা করেছে সেটাই তারই
তারা ক্ষুব্ধ, তারা কোনোভাবে এটাকে মেনে নিতে পারছে না এবং এক ধরনের অঘোছালো অনেক মন্তব্য তারা করেছেন। কিন্তু আমরা কিন্তু পরবর্তীতে দেখলাম শেখ হাসিনা এখন প্রতিদিন লাইভে আসার চেষ্টা করছেন, তাদের বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া সকল নেতাকর্মীদেরকে উজ্জীবিত করার চেষ্টা করছেন, তারপরে আবার তাদেরকে দিয়ে গুপ্ত হামলা মামলা বিভিন্ন ধরনের আক্রমণ শুরু করেছেন। আবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ষড়যন্ত্র করে এদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ক্রিয়েট করতে চাচ্ছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে পতন ঘটাতে চাচ্ছেন, 0 পয়েন্টে তারা মানুষদেরকে চেক দিবে, লোন দিবে, এগুলো বলে বলে ডেকে এনেছিলেন। বহু তালবাহনা এই বাংলাদেশে হয়েছে, কিন্তু আওয়ামী লীগ পরাস্ত হয়েছে, কারণ এদেশের জনগণ আওয়ামী লীগকে দেখতে পারে না। আওয়ামী লীগের এই সকল অপকর্ম জনগণ কোনোভাবে মেনে নেয় না, সে কারণে তারা কিন্তু পরাস্ত হয়েছে। কিন্তু আজ আবার নতুন করে এই ঝটিকা মিছিল করছে এবং এই মিছিলগুলোর ভবিষ্যৎ কি হবে সেটা কিন্তু আজকের এই মিছিলের দিকে তাকালেই বোঝা যায়। বাংলাদেশে যদি আজকের ফ্যাসিবাদ বিরোধী মানুষরা ঐক্যবদ্ধ না থাকেন এবং যদি প্রশাসন থেকে শুরু করে সরকার যদি আওয়ামী লীগের ব্যাপারে শক্ত অবস্থানে না থাকেন, তাহলে এই দেশটায় আবার যে কোনো ধরনের বড় ষড়যন্ত্র নিয়ে মাঠে ময়দানে তারা কিন্তু নামছে থাকবে। তারপর প্রকাশ্যে মিছিল করছে, অথচ গ্রেপ্তার সেই অর্থে হচ্ছে কিনা আমার জানা নেই। আমি দেখছি না পত্রপত্রিকায় ওরকম বড় আকারের কোনো গ্রেপ্তার আমরা দেখছি না। আমরা কয়েকদিন আগেও দেখলাম আপনার বিজয় দিবসকে কেন্দ্র করে নাকি বলে এটাকে 21 আপনার জাতীয় স্মৃতিসৌধের সেখানে তারা মিছিল করলেন এবং সেখান থেকেও আমরা দেখলাম যে সবাই পালিয়ে গেলেন, 1-2 জনকে হয়তো কেউ ধরে ঝাপটি মেরে তারপরে গ্রেপ্তার করেছে। আবার এই কয়েকদিন আগে 2-1টা মিছিল হয়েছে, তাও দেখলাম 2-1টা সংগঠনের লোকেরা, যেমন ছাত্র দলের সম্ভবত ভাইয়েরা, তাদেরকে অ্যারেস্ট বলতে তাদেরকে ধরে তারপরে পুলিশের হাতে সোপর্দ করেছেন। তো ওই অর্থে কতদিন ছাত্রদল করবে কিংবা এই নতুন ছাত্রদের আন্দোলন যারা তারা করবে, কতদিন জামাত করবে, অন্যরা করবে, এটা তো তাদের দায়িত্ব না। আজকের এই বাংলাদেশে তারা বাংলাদেশি মানুষদেরকে খুন করে পালিয়েছে, তাকে তো এখন এই বাংলাদেশের মানুষরা প্রতিরোধ যেমন করবে সেটা ঠিক আছে, কিন্তু সেটা তো করার চাইতেও বড় প্রতিরোধ করতে হবে সরকারের পক্ষ থেকে। সরকার যদি অ্যাকশনে না যায় তাহলে তো এদের এই মিছিল প্রতিদিন বাড়বে। আপনারা জানেন যে তারা প্রতিটা নিয়তই কিন্তু বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে গোপালগঞ্জে আপনারা দেখেন গতকালকেও একটি অর্গানাইজেশনের বিরুদ্ধে তাদেরকে আক্রমণ করেছে এবং এর আগে বিএনপির 3-4 জন নেতাকে তারা সেখানে একেবারে মেরে ফেলেছে। এরকম করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এই হত্যা সন্ত্রাস আগের মতোই চলমান রাখছে এবং আমার কাছে মনে হচ্ছে এখন আরো বেশি পরিমাণ তারা অ্যাগ্রেসিভ হয়ে এই কার্যক্রম শুরু করবে গুপ্তভাবে, কারণ তাদের এখন সম্পদ। আপনারা জানেন আগে তাহাজ্জুদের সময় মিছিল করতো, ফজরের সময় মিছিল করতো, এখন একটু ফজরের পরে মিছিল করার চেষ্টা করছে। এইটা কিন্তু কিছুদিন পরে জোহরের পরে করবে, এরপরে আসরের পরে করবে, এরপর মাগরিবের আগে করবে, এটাই বাস্তবতা। কিন্তু এখন সরকার সেই অনুযায়ী তাদেরকে যদি চাপ প্রয়োগ না করে, কঠোরভাবে দমন না করে, গ্রেপ্তার না করে, তাহলে তো হবে না। আমি প্রায়ই বলেছি, টকশোতেও বলেছি যে এই আওয়ামী লীগকে দমন করার জন্য সহজ রাস্তা একটাই, সারা বাংলাদেশের কমিটির তালিকাগুলো সব পুলিশ সেক্টরের কাছে আছে। এগুলো তো এমন না যে একেবারে সমস্ত পুলিশ চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন কেউ জানে না, সবার কাছে আছে। না থাকলেও এই তালিকা ফেসবুকে আছে, অনলাইনে আছে, স্থানীয় মানুষদের কাছে আছে। কিচ্ছু না, আপনি আওয়ামী লীগের তালিকা ধরে ধরে এই নেতাকর্মীগুলোকে একটু খোঁজ নেন, তাদের বাসা বাড়িতে জাস্ট একটু যান, আপ্যায়ন করা লাগবে না, এমনি একটু যাওয়া আসা করেন। 7 দিন আপনারা এই ধরনের এক্সারসাইজ করলে আওয়ামী লীগ মিছিল তো দূরের কথা, ঢাকা শহরে বাংলাদেশের কোথাও থাকবে কিনা সেই সিদ্ধান্ত নিয়ে ভাববে। কিন্তু আজ পর্যন্ত সেরকম কিছুই হয়নি। তো না হলে তারা এই মিছিলটা করবে। মিছিল করার কয়েকটা উপকারিতা অপকারিতা আছে। অপকারিতা কি? অপকারিতা হচ্ছে মিছিল যখন করে, একটা করার পরে তারা কোনো শায়েস্তা পায় না, তাদের ব্যাপারে কোনো ধরনের প্রতিরোধ হয় না, তখন তারা ধরে নেয় যে আমাদের তো নিরাপত্তার সমস্যা নেই, একটা মিছিল করব, হয়তো সর্বোচ্চ একটা ধাবরানি খাবো, তো যদি সর্বোচ্চ অ্যারেস্ট হই তাও 2-4 দিনের মধ্যে জামিন নিয়ে বের হয়ে আসবো। এই যে একটি কনফিডেন্ট তাদের হয়েছে, সে কারণে কিন্তু তারা এখন এই মিছিলগুলো বের করতে সাহস পাবে। এই কনফিডেন্টটাই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন কিন্তু বাকি বিরোধী দলগুলোর ব্যাপারে করতে দেয়নি সরকার। সরকার তখন যাই বের হয়েছে তাদেরকে গুলি, হত্যা, নির্যাতন, নিপীড়ন সব করেছে। এখন আপনারা কি তাদের মতো হবেন? না,
তারা হয়তো আপনাকে জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আপনি সেটা করবেন না, কিন্তু আপনি আইনের প্রয়োগ তো করবেন। তাদেরকে ছত্রভঙ্গ করবেন, তাদেরকে লাঠিচার্জ করবেন, তাদেরকে গ্রেপ্তার করবেন, তাদেরকে নিষিদ্ধ সংগঠনের সদস্য হলে সেই আইনে যেটা বলা আছে সেটা তাদের জন্য অ্যাপ্লাই করবেন। তারা যদি ষড়যন্ত্র করে, গাড়ি পোড়ায়, সন্ত্রাসী করে, মানুষকে ভাঙচুর করে, সেই জন্য আপনার মামলা দিয়ে যে আইন আছে সেই আইনে তাদের বিচার করবেন। কিন্তু এই বিচারগুলো যতদিনে না হবে ততদিনে এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহতার দিকে যাবে এবং এই আওয়ামী লীগ আশকারা পেয়ে যাবে। এবং আমার কাছে মনে হচ্ছে তারা আশকারা পেয়ে গিয়েছে, আশকারা ইতিমধ্যেই পেয়ে গিয়েছে। এখন আপনাদেরকে সতর্ক হতে হবে, দেশবাসীকেও যেমন সতর্ক হতে হবে, পাশাপাশি প্রশাসন থেকে শুরু করে সরকারের সবাইকে সতর্ক হতে হবে। মনে রাখবেন, আপনারা এখন আর আওয়ামী লীগকে ফেরত আনতে পারবেন না, কিন্তু এই মানুষগুলোর মিছিলের উছিলা দিয়ে আপনারা আপনাদের জীবনকে ঝুঁকির মধ্যে রাখছেন, আপনারা আপনাদের চাকরিকে ঝুঁকির মধ্যে আছেন। আপনারা যে কোনো সময় আপনার এলাকায় মিছিল কিভাবে হয় আপনি প্রতিরোধ করবেন। আপনি থানার ওসি, আপনি এসপি, আপনার গোয়েন্দা ডিপার্টমেন্ট এখানে যারা আছে প্রত্যেককে এমনভাবে অ্যালার্ট রাখবেন যে কেউ কোনো জায়গায় আওয়ামী লীগ নাম নিয়ে নামলেই গ্রেপ্তার, ডাইরেক্ট কথা। এইভাবে যদি আপনি অ্যাকশন মোডে না যান তাহলে এই বাংলাদেশে তারা আবার ষড়যন্ত্র করবে এবং একটা পর্যায়ে গিয়ে জনগণ যখন ফুঁসে উঠবে তখন কিন্তু আপনারা যারা চাকরিজীবী আছেন আপনাদের বিরুদ্ধেও মানুষ কথা বলা শুরু করবে। এবং আপনাদেরকে যেহেতু এখনও আপনারা আওয়ামী লীগের আমলেই নিয়োগ পাওয়া লোক, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হচ্ছে আপনারা আওয়ামী লীগেরই, কিন্তু আমি বিশ্বাস করি আপনারা 5ই আগস্টের পরে হয়তো পরিবর্তন হয়ে যাবেন বা গিয়েছেন। আপনাদের প্রতি সে কারণে অনুরোধ জানাই, আপনারা যদি আপনাদের সেই পরিবর্তনটা ধরে রাখতে চান তাহলে আওয়ামী লীগের কোনো মিছিল মিটিং এখানে চলতে দেয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ নীতি যদি গঠন করতে পারেন তাহলে বাংলাদেশে আওয়ামী লীগকে প্রতিহত করা সম্ভব। না হয় তারা কিন্তু ছলে বলে কৌশলে বিভিন্নভাবে বিভিন্ন নামে তারা কিন্তু ঢুকে পড়েছে। আপনারা কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখেছেন যে ঢাকা শহরে আওয়ামী লীগ জড়ো হওয়ার চেষ্টা করছে, গোয়েন্দাদের রিপোর্ট, চেষ্টা করছে। এবং আমার ভয় হচ্ছে বাংলাদেশে আমাদেরই বিভিন্ন কার্যক্রমের সুতায় তারা ঢুকে যাবে। তারা আপনার মতো করে কলেমার পতাকা মাথায় দিয়ে আসবে, জাতীয় পতাকা নিয়ে আসবে, বৈষম্য বিরোধী আন্দোলনের মতো স্লোগান দিয়ে আসবে, কিন্তু এসে 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 ঢাকা শহরে, এবং আমার মনে হচ্ছে যে কিছু লোক চলেও আসছে। না হয় এত বড় দুঃসাহস এই কয়েকদিনে যে ঝটিকা মিছিলগুলো হলো, এটা অবশ্যই আমাদের দেশের জন্য অশনি সংকেত। অতএব আওয়ামী লীগের এই সকল অপতৎপরতার বিরুদ্ধে আসুন ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে মাঠে থাকি এবং তাদের ষড়যন্ত্র রুখে দাঁড়াই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শকবিন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিওতে আমার নিজস্ব কোনো কথা বলা হয় না, যা কিছু দেখেন, যা কিছু শুনেন সব কিছু সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা। এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।